সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা পড়বো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সোনার কবিতা। সোনার কবিতা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কবিতার একটি, এবং কবিতাতে লেখা হচ্ছে আরো একজন গুরুত্বপূর্ণ কবির দ্বারা। তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এবং এই সোনার কবিতা নিয়ে যদি আমরা কিছু জানতে চাই, সোনার কবিতা হচ্ছে একটি রূপক কবিতা। এটি একটি রূপক কবিতা। এখন রূপক কবিতা বলতে আসলে কি ধরনের কবিতাকে বোঝানো হয়? রূপক কবিতা বলতে এখন আসলে কি ধরনের কবিতাকে বোঝানো হয়? রূপক কবিতা বলতে যেসব কবিতা শাব্দিক অর্থ এক কিন্তু ভাবার্থ আরেক। এবং আমরা যখন কবিতাটা পড়বো তখন আসলে আমরা এই জিনিসটা আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন আমরা যদি পরের স্লাইডে যাই, আমরা যদি কোনো একটা কবিতা পড়তে চাই, কবিতার পড়ার আগে যদি কবি সম্পর্কে একটু জেনে নিই, তাহলে পড়াটা আরেকটু গোছানো হয়, পড়ার প্রতি আরেকটু বেশি আগ্রহ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা দেখি, তিনি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। বাংলা হচ্ছে 1268 সালের 25শে বৈশাখ। কোথায়? ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, এবং পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতামহর তথ্যটি আমাদের বইয়ে নেই, কিন্তু এটি হচ্ছে নবম দশম শ্রেণীতে আসে। এবং এটি যে সব এডমিশন পরীক্ষাগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের এডমিশন পরীক্ষা, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কোনো না কোনো সময় এই প্রশ্নটি কিন্তু এসেছে। মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল ছিল। এটা কিন্তু আমাদের কবিতাতে লেখা আছে। কবিতার যে কবি পরিচিতি ছিল সেখানে লেখা ছিল বিশ্বভারতী। তিনি বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি নিজে কিন্তু পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ ছিল না, তিনি খুব বেশি পড়াশোনাও করেননি, কিন্তু তিনি কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে, মাত্র কত 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং আমরা কি জানি বনফুল কোন কবির ছদ্মনাম? যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়া হচ্ছে গীতাঞ্জলি, তিনি হচ্ছে গীতাঞ্জলি যে কাব্য, তার হচ্ছে ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। কিন্তু শুধু গীতাঞ্জলি কাব্য না, গীতাঞ্জলি ওনার যে মেইন বাংলায় যে বইটা ছিল তার সাথে আরো কিছু কবিতা যুক্ত করা হয়েছিল। ইংলিশ যে বইটা ছিল গীতাঞ্জলির, সে বইটার নাম হচ্ছে সং অফারিংস। এটি হচ্ছে তিনি নিজে অনুবাদ করেছিল, স্ব-অনুদিত। অনেকে বলে এই কবিতাটা এটা হচ্ছে অন্য কেউ লিখেছে বা অন্য কেউ অনুবাদ করেছে, কিন্তু এই কবিতাটা তিনি নিজে অনুবাদ করেছেন। এবং তিনি কিন্তু এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে সং অফারিংস গ্রন্থের ভূমিকা লিখেন কি? গ্রন্থটি কিন্তু অনুবাদ করেননি, গ্রন্থের ভূমিকা লিখেছেন হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি হচ্ছে বইটির ভূমিকা লিখেছিলেন, বই কিন্তু অনুবাদ করেননি। বই অনুবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। এই জিনিসটি যেন কারো কোনো কনফিউশন না থাকে। তিনি হচ্ছে বাংলা ছোট গল্পের জনক। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, তিনি প্রথম সার্থক ছোট গল্প রচনা করেছিলেন। এবং সেই গল্পের নাম কি? ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী, এবং এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। এবং তার সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানি গল্প। যদিও এই তথ্যটি আছে, কিন্তু প্রথম যে গল্প ভিখারিণী সেটি সম্ভবত আপনাদের বইয়ে নেই, কিন্তু এটিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবং তার শেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানি গল্প। তার মোট ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119। এটিও আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে নেই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এডমিশনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা কবি পরিচিতি যখন পড়বো, একদম এই কবির সম্পর্কে যতগুলো তথ্য আছে বেশিরভাগে আমি এই কবি পরিচিতি আনার চেষ্টা করেছি, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ না যেগুলো, সেগুলো আমি এখানে বাহিরে রেখেছি। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে, যদিও তার মোট কাব্যগ্রন্থ হচ্ছে 56টি। তার মোট কাব্যগ্রন্থ হচ্ছে 56টি। এর মধ্যে বিখ্যাত কিছু হচ্ছে মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি।
বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ। বনফুল তার এটা হচ্ছে আমরা এখানে কিন্তু পড়েছিলাম। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে 13টি। তার বিখ্যাত উপন্যাস 13টি, কিন্তু এটা অনেকে 12 দিয়ে বলে থাকে। তার বিখ্যাত উপন্যাস মানে বেশিরভাগ লেখক বা বর্তমান যারা হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করে, আর রবীন্দ্রনাথের সময় থেকে যারা হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা, তার বেশিরভাগের মতে রবীন্দ্রনাথের উপন্যাস হচ্ছে 13টি, কিন্তু অনেকে 12টি বলে থাকেন। এগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। এটি কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় এডমিশন পরীক্ষা, অনেকগুলো বিশ্ববিদ্যালয় এডমিশন পরীক্ষায় এটি এসেছে। শেষের কবিতা, এখানে কবিতা থাকার কারণে অনেকে এটিকে কাব্যগ্রন্থ মনে করে, কিন্তু এটি একটি উপন্যাস। এটি একটি উপন্যাস। এছাড়া আছে যোগাযোগ, আরো আছে, অর্থাৎ 13টি। এবং বউ ঠাকুরানীর হাট, এটি হচ্ছে তার প্রথম উপন্যাস। প্রকাশিত হয়েছে কত সালে? 1883 সালে। প্রকাশিত 1883 সালে। প্রকাশিত সাল না রাখলেও তথ্যটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তথ্যটি খুব খুব গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত নাটক হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী ইত্যাদি। রক্তকবরী ইত্যাদি। তার মোট নাটক হচ্ছে 29টি। মোট নাটক 29টি। তার প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। এবং তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, যেটি আমরা প্রথমেই পড়েছি। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য। আর তার মৃত্যু, সর্বশেষ তার মৃত্যু 1941 সালের 7 আগস্ট। বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। আমরা এখানে যে যে প্রশ্নগুলো, যে যে তথ্যগুলো পড়েছি, সেগুলো কিন্তু বেশিরভাগে খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি এবং এডমিশনের জন্য। আমরা যারা এইচএসসি পড়ি তারা অবশ্যই এডমিশনের জন্য চেষ্টা করি। তো আমরা এডমিশন সহ আমাদের অনেকগুলো তথ্য যেন কভার হয়ে যায় সেই চেষ্টাই করেছি। এবং আমরা পাঠ পরিচিতির তথ্যগুলো, পাঠ পরিচিতির যে তথ্যগুলো আছে সেগুলো একটু দেখি। এখানে 3টি তথ্য লেখা হয়েছে। ঠিক আছে, সোনার তৈরি কবিতা দিয়ে সোনার তৈরি কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা বলতে কি বোঝানো হয়? কাব্যগ্রন্থের ভিতর যে কবিতাগুলো থাকে সেগুলোর মধ্যে যে কবিতাটার নাম কাব্যগ্রন্থের নামের সাথে মিলে যায় সেটিকে বলা হয় নাম কবিতা। সেটিকে বলা হয় ওই কাব্যগ্রন্থের নাম কবিতা। এবং সোনার তৈরি হচ্ছে সোনার তৈরি কাব্যগ্রন্থের নাম কবিতা। ছন্দ, সোনার তৈরি কবিতা কাব্যগ্রন্থ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা কি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতার অধিকাংশ পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। অধিকাংশ পংক্তি, কবিতার অধিকাংশ পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। 8+5। আমরা যদি পরের স্লাইডে যাই, আমরা এখানে যদি পাঠ পরিচিতি দেখি, যদি এটা আমাদের বইয়ে আছে, আমার মনে হয় না এখান থেকে আসলে পড়ার কিছু, মানে এখানে পড়ানোর বা এখানে কিছু আছে, তাই আমরা পরের স্লাইডে চলে যাব। এই তো এখানে কিন্তু এই কবিতার মেইন যে গুরুত্বপূর্ণ অংশ, মেইন বলতে কবিতাটা আসলে কেন রূপক কবিতা সেটির ব্যাখ্যা কিন্তু এখানে আছে। কবিতায় আমি, এই আমি শব্দটি সাধারণ অর্থে হচ্ছে কৃষককে বুঝিয়েছে। সাধারণ অর্থে কৃষককে বুঝিয়েছে, কিন্তু প্রতীকী অর্থে বুঝিয়েছে শিল্প স্রষ্টা কবি। তাকে? কবিকে। প্রতীকী অর্থে কবিকে। এই কারণে কবিতাটি রূপক কবিতা, কারণ এটি ভাবাত্ম এক, শাব্দিক অর্থ আরেক। ভাবাত্ম এক, শাব্দিক অর্থ আরেক। শাব্দিক অর্থে কৃষক, ভাবাত্মে শিল্প স্রষ্টা কবি। বাঁকা জল এখানে হচ্ছে অনন্ত কালস্রোতের প্রতীক। ছোট ক্ষেত, এটি হচ্ছে মানুষের জীবন পরিধি। আমাদের জীবন কিন্তু খুবই নির্দিষ্ট এবং খুবই সীমাবদ্ধ। আমরা কিন্তু চাইলেও আমাদের মানে একটা যে নির্দিষ্ট সীমারেখা আছে এর বাহিরে আমরা বাঁচতে পারবো না। আমি যত বড় লোকে হই, আমি যত প্রভাবশালী লোকে হই, অথবা আমি যত কিছুই হই, আমি আমেরিকার প্রেসিডেন্ট হই, বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কিছুই হই, আমরা যে নির্দিষ্ট জীবন পরিধি আছে এর বাহিরে আমরা বাঁচতে পারবো না। এবং এই জীবন পরিধি কিন্তু নির্দিষ্ট এবং সীমাবদ্ধ, এবং মানুষের চোখে এটি কিন্তু খুবই অল্প। কারণ আমরা মানে চাই যে অনেক অনেক দিন বাঁচার জন্য, অনেক বছর বাঁচার জন্য। মানুষের, বেশিরভাগ মানুষের চোখে এই জীবন পরিধি খুবই স্বল্প, তাই এখানে ছোট বলে সম্বোধন করা হয়েছে। বিদেশ বলতে সাধারণ অর্থে হচ্ছে অপরিচিত স্থান বা বাহিরের দেশ, কিন্তু প্রতীক অর্থে হচ্ছে চিরায়িত শিল্পলোক। প্রতীক অর্থে চিরায়িত শিল্পলোকের প্রতীক। প্রতীক অর্থে হচ্ছে চিরায়িত শিল্পলোকের প্রতীক।
সোনার ধান হচ্ছে সাধারণত কৃষকের শ্রেষ্ঠ ফসল। কৃষকের শ্রেষ্ঠ ফসল সোনার ধান হচ্ছে কৃষকের শ্রেষ্ঠ ফসল, কিন্তু প্রতীকী অর্থে হচ্ছে কবির সৃষ্টি সম্ভার। প্রকৃতি অর্থে হচ্ছে প্রতীকী অর্থে হচ্ছে কবির সৃষ্টি সম্ভার। মাঝি, এখানে মাঝি আছে, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এখানে আমরা কিছু এরকম পড়েছি যে বাঁকা জল হচ্ছে অনন্তকাল স্রোতের প্রতীক, তারপর হচ্ছে মাঝি হচ্ছে যে মহাকালের প্রতীক, তারপর বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পলোকের প্রতীক। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কতে আসে, এমসিকিউতে আসে, বিশ্ববিদ্যালয় এডমিশন আসে, তো আমাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। নৌকা, নৌকা নৌকা অর্থ হচ্ছে মহাকাল। এটা হচ্ছে কবিতায় মহাকাল হিসেবে নৌকাকে ব্যবহার করা হয়েছে। এই মহাকালের মাধ্যমে আমাদের যে ভালো কর্ম কিংবা খারাপ কর্ম, আমরা যদি ভালো কাজ করি সেটাও এই মহাকাল আমাদের বয়ে নিয়ে যায়। আমাদের ভালো কাজও আমাদের মৃত্যুর পরে থেকে যায়, আমাদের খারাপ কাজও আমাদের মৃত্যুর পরে থেকে যায়, যে মহাকালের মাধ্যমে। এবং এই কবিতার মাধ্যমে, কবিতার মধ্যে সে মহাকালের মানে মহাকাল রূপে এসেছে নৌকা। শব্দার্থ, আমরা যদি এখানে শব্দার্থ গুলো দেখি, আচ্ছা শব্দার্থ আমরা মনে হয় কবিতার আগেই পড়ি। গগনে হচ্ছে আকাশ, গরজ হচ্ছে গর্জন করে, বর্ষা বৃষ্টি, কূলে তীরে, ভরসা হচ্ছে আস্থা নির্ভর, রাশি রাশি হচ্ছে অজস্র সুপ্রচুর। ধানের, এখানে আসলে ধানের পরিমাণ বোঝাচ্ছে রাশি রাশি ধারা। কবিতার মধ্যে ভাড়া ভাড়া হচ্ছে ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র, ধান রাখার পাত্র, এটি গুরুত্বপূর্ণ। সারা অর্থ শেষ। খুর ধারা হচ্ছে খুরের মতো ধারালো যে স্রোত। খরপরসা ধারালো বর্ষা, খরপরসা ধারালো বর্ষা। বর্ষা হচ্ছে বৃষ্টি। আমি একালা বলতে কবি কিংবা শিল্প স্রষ্টা কবির কৃষক, কৃষক অথবা শিল্প স্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা বোঝাচ্ছে। একালা বলতে অথবা একালা বলতে একা বুঝাচ্ছে, তাদের নিঃসঙ্গ অবস্থা বুঝাচ্ছে। বাঁকা জল, বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক, যেটা হচ্ছে আমরা গত পেজে পড়েছিলাম। এটা বাঁকা জল, বাঁকা জল হচ্ছে অনন্তকাল স্রোতের প্রতীক, অনন্তকাল স্রোতের প্রতীক। নিঃসঙ্গ অবস্থা। মসি, মসি হচ্ছে কলম। এখানে আসলে কলম বলতে কলমের কালি বুঝাচ্ছে। কালি বলতে কালো রঙের যে কালি, কলমের যে এরকম, আমরা সাধারণত এটা তো হলুদ, কারণ আমরা হচ্ছে পেন ইউজ করছি, কিন্তু আমরা সাধারণ যে বল পেন ইউজ করি সেটা হচ্ছে কালিটা হচ্ছে কালো। এখানে হচ্ছে যে মসি হচ্ছে ওই কালো, কলমের কালো কালি কিংবা কালচে রঙের মতো অর্থে ব্যবহৃত। তরি, তরি হচ্ছে নৌকা। ভরা পালে হচ্ছে পাল তুলে, নিরুপায় হচ্ছে অনন্যপায়, মানে যার কোনো উপায় নেই, উপায় শূন্য। বারেগত্ব একবার মাত্র, অর্থাৎ একবারই। ভিড়াও অর্থ হচ্ছে থামাও, কুলেতে তীরে। ক্ষণিকত্ব একটুক্ষণ অথবা অল্প সময়। তরণী অর্থ তরণী পরে অর্থ নৌকার উপরে, তরণী পরে অর্থ নৌকার উপরে। লয় অর্থ নিয়ে, ছিন্ন অর্থ ছিলাম। থরে ভিতরে অর্থ স্তরে স্তরে সুবিন্যস্ত করে। লহ অর্থ লও গ্রহণ কর। করুণ অর্থ দয়া, ঠাই নাই স্থান নাই। তরিয়ত্ব মহাকালের নৌকায়। রহিনত্ব রয়েছি, পরিয়র্থ বসে। যদি আমরা এগুলো কবিতা পড়লে তখন একটু বিস্তারিত ভাবে বুঝতে পারবো। এখন আমরা কবিতা পড়বো, এবং কবিতা পড়ার সময় আমরা অর্থগুলো কিন্তু আরেকবার পড়বো, তখন আমাদের এগুলো মাথায় সেট হয়ে যাবে, আমাদের মনে থাকবে। যদি আমরা এমনি শব্দের অর্থ পড়ে যাই আমাদের কখনোই মনে থাকবে না, কিন্তু আমরা যখন কবিতা পড়ার সময় পড়বো তখন আমাদের শব্দের অর্থগুলো মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। যদিও সবগুলো হওয়া কখনো সম্ভব না, 50% হয়ে যাবে, আরেকবার পড়লে সেটা হয়তো 70% হবে, আরেকবার পড়লে সেটা হয়তো 90%, আরেকবার যদি পড়ি তাহলে সেটা 100% হয়ে যাবে। সোনার তরী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে অর্থ আকাশে, গগনে অর্থ আকাশে। গরজে অর্থ গর্জে উঠে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। ঘন বর্ষা বলতে তুমুল বর্ষা, অর্থাৎ মানে খুব বৃষ্টি, খুব বৃষ্টি। তুমুল বর্ষা। বর্ষা তো বৃষ্টি, বর্ষাটা আবার কোন মেয়ের নাম ভাবিয়েন না। বর্ষা, বর্ষা অর্থ বৃষ্টি। বৃষ্টিও যদিও মেয়ের নাম।
কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে অর্থ হচ্ছে তীরে। আহ, তীরে একা বসে আছি নাহি ভরসা। এখন কবি বা কৃষক তীরে হচ্ছে একা বসে আছেন, তার কিসের ভরসা নাই? কখন বৃষ্টি চলে আসবে, কখন বৃষ্টি চলে আসবে তার ভরসা নাই। নাহি ভরসাতে কখন কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে তার ভরসা নাই। কবি বা কৃষক তার হচ্ছে ভরসা পাচ্ছেন না। রাশি 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 হচ্ছে মানে প্রচুর ধান, প্রচুর ধান, রাশি রাশি প্রচুর, প্রচুর ধান। ভাড়া ভাড়া হচ্ছে এখানে হচ্ছে ধান রাখার পাত্র। যে আমরা অর্থগুলো কিন্তু আগেও পড়েছি, কিন্তু এখন যদি আমরা পড়ি তাহলে এগুলো তো আমাদের মাথায় সেট হয়ে যাবে। ধান, ধান রাখার পাত্র, ধান রাখার পাত্র। ধান কাটা হলো সারা, সারা অর্থ শেষ, ধান কাটা হচ্ছে শেষ হয়ে গেছে, ধান কাটা হচ্ছে শেষ। ভরা নদী খুঁড়ো দ্বারা, অর্থাৎ নদীর যে স্রোত সেটি হচ্ছে খুরের মতো ধারালো। নদীর যে স্রোত সেটি হচ্ছে যে নদীর স্রোত, নদীর স্রোত, নদীর স্রোত খুরের মতো, খুরের মতো ধারালো। নদীর স্রোত খুরের মতো ধারালো। খুরের মতো ধারালো। খরপরশা, অর্থাৎ বর্ষার মতো। বর্ষা আছে না যে তীর নিক্ষেপ, ওই তীর ওই বর্ষার মতো ধারালো। খুরের, নদীর স্রোত হচ্ছে খুরের মতো ধারালো এবং বর্ষার মতো ধারালো। কাটিতে কাটিতে, কাটি হচ্ছে ধান রাখার, ধানের পরিমাণ। এক কাটি, দুই কাটি, এরকম বলা হয় না যে এক কাটি ধান, দুই কাটি ধান, এটা হচ্ছে ধানের পরিমাণ, ধানের পরিমাণ। আপনারা যারা ক্লাসটি করছেন তারা অবশ্যই এই অর্থগুলো লিখে রাখবেন, কারণ তখন আপনাদের মাথায় থাকবে। আপনারা যখন বইয়ে লিখবেন তখন আমার মতো এভাবে না লিখলে অথবা সাইডে সুন্দরভাবে যেভাবে হোক এগুলো বইয়ে লিখে রাখবেন। লিখে রাখলে এই কবিতা যখনই আপনি আরেকবার পড়বেন তখনই কবিতা যখন অর্থগুলো পাশাপাশি দেখবেন পুরো কবিতা আপনার মনে থাকবে। এখন আশা করি এই একবার পড়ার পরে কবিতাটা প্রায় 70 থেকে 80% মনে থাকার কথা। ধান মানে ধান কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ মানে ধান কাটা শেষ হইতে হইতে ওনার হচ্ছে বর্ষা চলে আসছে, অর্থাৎ বৃষ্টি চলে আসছে। এখন হচ্ছে উনি বিপদে পড়ে গেছে। বর্ষা, বৃষ্টি চলে আসছে, বর্ষা। একখানি ছোট ক্ষেত, ছোট বলতে এখানে হচ্ছে ছোট ক্ষেত বলতে মানুষের জীবন পরিধি বোঝাচ্ছে। মানুষের জীবন পরিধি, মানুষের, মানুষের জীবন পরিধি। মানুষের জীবন পরিধি। আমি একালা, অর্থাৎ এখানে কবি কিংবা কৃষকের যে নিঃসঙ্গ অবস্থা সেটি বোঝানো হচ্ছে। নিঃসঙ্গ অবস্থা, নিঃসঙ্গ অবস্থা। এখানে হচ্ছে যে কবি কিংবা কৃষকের নিঃসঙ্গ অবস্থা বোঝানো হচ্ছে। চারোদিকে বাঁকা জল করিছে খেলা। বাঁকা জল বলতে এখানে হচ্ছে প্রতিকূলতার প্রতীক। বাঁকা জল হচ্ছে প্রতিকূলতা বোঝাচ্ছে, প্রতিকূলতা, অর্থাৎ চারিদিকে বিপদ। আমরা যখন মানে কোন একটা বিপদে পড়ি তখন মনে হয় যে চারপাশ থেকে আরো অনেকগুলো বিপদ আসতেছে। এই কারণে এখানে হচ্ছে যে বাঁকা জল বলতে সে প্রতিকূলতা বোঝানো হচ্ছে, সে বিপদের কথা বোঝানো হচ্ছে। কবিতা এখন এতক্ষণ আমরা অর্থ দিয়ে পড়লাম, এখন যদি কবিতা আরেকবার আমরা ভালোভাবে পড়ি এবং সেটির শাব্দিক অর্থ এবং ভাবার্থ যদি দেখি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ আকাশে
প্রচন্ড ভাবে মেঘ গর্জন করছে এবং কখন বৃষ্টি আসবে এটার আসলে কোনো ভরসা পাওয়া যাচ্ছে না। এবং কৃষক কিংবা কবি কুলে একা বসে আছেন, তিনি এর কোনো ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া, অর্থাৎ প্রচুর ধান হয়েছে, ধানের যে পাত্র মানে ধান পাত্র পুড়ে যাওয়ার মতো ধান হয়েছে, এবং ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ, ধান কাটা শেষ এবং ধানগুলো হচ্ছে পাত্রেও রাখা হয়েছে, প্রচুর ধান, ভরা নদী খুঁড়ে দ্বারা। কিন্তু এর পাশে হচ্ছে, আচ্ছা আমরা এখানে হচ্ছে কবি কিংবা কৃষক হচ্ছে একটা মনে করেন এই দ্বীপের মতো একটা জায়গার মধ্যে আছে, দ্বীপের মতো জায়গার মধ্যে আছে, সেখানে হচ্ছে তার ফসল কিংবা তার সৃষ্টি সম্ভার আছে। এর আশেপাশে কিন্তু চারপাশে হচ্ছে নদী কিংবা মানে সমুদ্র। এই কারণে চারপাশে যখন সমুদ্র, তিনি হচ্ছে যে মানে ভরা নদী খুঁড়ে দ্বারা, মানে নদীর স্রোত কিন্তু খুব ধারালো, এবং তিনি হচ্ছে চারপাশে কখন বৃষ্টি ওনার ক্ষেতের মধ্যে পড়ে যাবে কিংবা ওনার যে জমি, ওনার যে ফসল কিংবা সম্ভারের মধ্যে সেগুলো চলে আসবে, উনি তা নিয়ে খুব চিন্তিত, তিনি তার ভরসা পাচ্ছেন না। এবং তিনি সে অবস্থায় ব্যাখ্যা করছেন কিভাবে, নদীর স্রোত খুব খুঁড় ধারালো এবং বর্ষার মতো ধারালো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এবার বর্ষা হচ্ছে প্রচুর ধান হয়েছে, এবার বর্ষায় প্রচুর ধান হয়েছে, এবং এ কারণে তিনি আরো বেশি চিন্তিত, কারণ যেহেতু অনেকগুলো ধানগুলো নিয়ে উনি কি করবে এখন, যদি বৃষ্টি চলে আসে, ওনার ধান যদি সব ভাসিয়ে নিয়ে যায়, ওনার ধান তো সব নষ্ট হয়ে যাবে, সব হারিয়ে যাবে। এখন ওনার এই অবস্থায় উনি কি করবে, উনি খুব চিন্তিত, একখানি ছোট ক্ষেত, এবং উনি হচ্ছে মানে আমাদের যে জীবন পরিধি, জীবন নিয়েও চিন্তিত, কারণ হয়তো উনি কিছুদিন পরে আর থাকবে না, অথবা পরের বছরে ধান করার জন্য উনি হয়তো থাকবে না। এখানে আবার কবির ক্ষেত্রে যে জিনিসটা ব্যাখ্যা করা যায়, আমাদের জীবন কিন্তু খুবই নির্দিষ্ট, এবং জীবনে আমরা কে কখন মৃত্যুবরণ করব এটা কিন্তু কখনোই বলা যায় না। তাই কবি ভয়ে আছেন, তার যে সৃষ্টি সম্ভার, তার যে এত এত গল্প, এত এত উপন্যাস, এত এত নাটক, এগুলো যদি কোথাও সংরক্ষণ করা না হয়, কেউ যদি এগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে না দেয়, তাহলে তো এগুলো সব বৃথা, এগুলো সব হারিয়ে যাবে। ওনার যে প্রজন্ম, ওনার যে পরবর্তী একটা প্রজন্ম, তারাই শুধু ওনার যে সৃষ্টি সেগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এর পরের প্রজন্ম সেগুলো থেকে বঞ্চিত হবে। তিনি এটা নিয়ে চিন্তিত, কারণ আমাদের জীবন সীমাবদ্ধ, কখন আমরা মারা যাব তিনি জানেন না, এবং তিনি চাচ্ছেন তার মৃত্যুর আগে কেউ যেন এগুলো দায়িত্ব নেয়। এবং তিনি কিন্তু একলা বুঝাচ্ছেন তার নিঃসঙ্গ অবস্থা, মৃত্যুর আগে মানুষ কিন্তু অনেকটা নিঃসঙ্গ হয়ে যায়, তিনি আবার সেই জিনিসটা বোঝাতে চেয়েছেন। চারিদিকে বাঁকা জল, এবং যখন বৃষ্টি আসছে তখন হচ্ছে চারিদিকে মনে হচ্ছে একটা প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে, মানে মনে হচ্ছে যে এখনই হয়তো মানে ওনার যে জমি কিংবা ক্ষেত সেখানের মধ্যে পানি ঢুকে যাবে, এখনই হয়তো ওনার সব ফসল নষ্ট হয়ে যাবে, কিংবা কবির হয়তো কিছুদিনের মধ্যে মারা যাবেন, অথবা দু একদিনের মধ্যে মারা যাবেন। তার যে সৃষ্টি, তার যে উপন্যাস, নাটক, তার যে কবিতা, তার যে গল্প, সেগুলো হয়তো সবে হারিয়ে যাবে কালের গর্ভে। কারণ আমরা যদি মারা যাই, এরপর এগুলো যদি সংরক্ষণ করা না হয়, এগুলো স্বাভাবিকভাবে হারিয়ে যাবে। কবি এই বিষয় নিয়ে চিন্তিত। যদি এখন পরের স্লাইডে যাই, পরের অংশ, পরপারে দেখি একা। পরপার বলতে মানে মৃত্যুর পরে যে আমাদের যে জীবন, আখিরাত কিংবা মৃত্যুর পরে জীবন, আখিরাত যদি বলি, আখিরাত, পরপারে দেখি একা। কবি পরপারে দেখছেন যে একটা আঁকা ছবি, কবি একটা আঁকা ছবি দেখছেন পরপারে, সেটি হচ্ছে মনে করেন এই অংশ হচ্ছে যে আমাদের দুনিয়ার জীবন, ওই অংশ হচ্ছে পরকালের জীবন। আমরা জাস্ট বুঝার সুবিধার্থে, তিনি হচ্ছে যেখানে দেখছেন তরু ছায়া মশি মাখা, অর্থাৎ প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, এবং এই গাছের ইয়াতে হচ্ছে মশি, মশি হচ্ছে কালো, এটা হচ্ছে কলমের কালি বুঝায়, মশি হচ্ছে কালো, এবং এই গাছের কারণে সবকিছু হচ্ছে কালো হয়ে যাচ্ছে, খুব কালো হয়ে যাচ্ছে। তরু ছায়া অর্থাৎ মানে গাছের ছায়ায় এই পুরা পরপাতটা ছায়া মানে খুব কালো হয়ে আছে, মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, এবং এই যে পরপারের যে গ্রাম, সেই গ্রামটি কিন্তু মেঘে ঢাকা, অর্থাৎ কবি দেখতে পারছেন না, কারণ আমরা কিন্তু পরকাল দেখতে পাই না। স্বাভাবিকভাবে একজন দুনিয়ার মানুষ পরকাল সম্পর্কে মানে আমরা যতটুকু ধর্মগ্রন্থ বা এগুলো থেকে যতটুকু জানতে পারি, তাই আমরা কিন্তু দুনিয়াটা থেকে পরকাল দেখার মতো সৌভাগ্য আমাদের হয় না। গ্রামখানি মেঘে থাকা, প্রভাত বেলা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রভাত বেলা, অর্থাৎ কবি সকালবেলা কিন্তু এই ঘটনাটা দেখছেন। সকালবেলা সাধারণত সবকিছু মানে পরিষ্কার হয়, কিন্তু কবি দেখছেন যে পরকাল খুব অন্ধকার, অর্থাৎ আমাদের পরকালের যে জীবন সেটি সম্পর্কে কিন্তু আমরা সন্দিহান, কিন্তু সেটি সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সামান্য। এই কারণে কবি এই জিনিসটা ব্যাখ্যা করেছেন এভাবে, মানে পরকালের যে জীবন উনি আসলে বুঝতে পারছেন না সেখানে তার কি অবস্থা হবে, কিংবা তিনি সেখানে কিভাবে থাকবেন, তার যে সৃষ্টি সম্ভার তিনি সেটি সম্পর্কেও খুবই চিন্তিত, এবং তিনি পরকাল সম্পর্কে
আরো বেশি চিন্তিত যে পরকালে উনি প্রভাত বেলায় উনি পরকাল দেখতে পারছেন না, সেটি দেখছেন অন্ধকার। এবং এ দ্বারা বোঝানো যাচ্ছে, কবি বুঝাতে যাচ্ছেন যে আমাদের যে পরবর্তী জীবন সেটি সম্পর্কে আমাদের যে জ্ঞান সেটি খুবই সামান্য। এপারে তথ্য হচ্ছে মানে আমাদের দুনিয়ার জীবন, দুনিয়াতে 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 ছোট ক্ষেত আমি একালা। আচ্ছা, এটা হচ্ছে গান, এটা হচ্ছে পরের লাইনের এটা হচ্ছে টাইপিং মিস্টেক, আমি এর জন্য দুঃখিত। এপারেতে ছোট ক্ষেত, কবি আবারও বলছেন যে এখানে হচ্ছে ক্ষেত হচ্ছে ছোট, এবং আমাদের জীবন পরিধি নিয়ে উনি আবার কথা বলছেন, এবং তার নিঃসঙ্গ যে অবস্থা সেটি নিয়ে তিনি আবার বলছেন যে তিনি একলা। তারপরের লাইন হচ্ছে গান গে তরিবে, তরি অর্থ হচ্ছে নৌকা, তরি অর্থ হচ্ছে নৌকা। তরিবে কে আসে পারে, পারে অর্থ হচ্ছে কুলে বা নদীর কিনারে। দেখে যেন মনে হয় চিনি উহারে, এবং কবির যে আসছেন তাকে যে কবির দেখে মনে হচ্ছে যে কবি তাকে চিনেন। আসলে একটা বাস্তবিক কথা হচ্ছে, আমরা যখন বিপদে থাকি তখন যদি মনে হয় আমাদের পাশের দিকেও থাকে যাকে দেখে মনে হয় যে সে আমাকে হয়তো সাহায্য করতে পারবে, তখন তাকে খুব আপন মনে হয়, তাকে দেখলে মনে হয় যে তাকে আমি চিনি, কিংবা তিনি আমার খুব আপন। কবির ক্ষেত্রে হয়তো সেটি হয়েছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, কবি তাকে দেখে মনে হচ্ছে কবি তাকে চিনে। ভরা পালে চলে যায়, অর্থাৎ তিনি হচ্ছে ভরা পালে ভরা নৌকা নিয়ে চলে যাচ্ছেন, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ যে মাঝি, এখানে যেহেতু নৌকার কথা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝি হবে। যে মাঝি তিনি হচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না, অর্থাৎ আমাদের যে মহাকাল, যে মহাকালের যে নিষ্ঠুর বাস্তবতা, মহাকালে যদি আপনি যদি পৃথিবীর জন্য কিছু করে না যান, তাহলে মহাকাল কখনোই আপনাকে রাখবে না। এই কারণে সে অবস্থা ব্যাখ্যা করেছে এভাবে যে মাঝি তিনি কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, তিনি নিষ্ঠুরের মতো কবির সামনে দিয়ে চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, একটু যখন নৌকা যায় আপনারা যদি খেয়াল করেন নৌকার পিছনে যে ঢেউগুলো সেগুলো কিন্তু এভাবে দুই ধারে ভাঙে। এখানে সেটি মানে বলতেছে নৌকা যে চলে যাচ্ছে তখন হচ্ছে ঢেউগুলো নিরুপায়, মানে ঢেউগুলো এই নৌকাকে থামাতে পারছে না কবির কাছে আসার থেকে। কবি চাচ্ছে যে সে নৌকা নিয়ে সে মাঝি যেন কবির কাছে আসুক, কবিকে বাঁচাক, কবির যে ফসলগুলো কিংবা কৃষকের যে ফসলগুলো কিংবা কবির যে সৃষ্টি সম্ভার সেগুলো যিনি তিনি রক্ষা করে এই মহাকাল থেকে, মহাকালের মধ্যে যেন তিনি সেগুলো রক্ষা করেন। যে ঢেউগুলো সেগুলো হচ্ছে দুধারে ভাঙছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, কবির আবার মনে হচ্ছে কবি যেন তাকে চিনে। কবি বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। ওগো বলতে কবি এখানে আসলে মাঝিকে সম্বোধন করেছেন, ওগো বলতে কবি এখানে মাঝিকে সম্বোধন করেছেন, মাঝি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ তুমি কোন পর, এখানে বিদেশ কিন্তু চিরায়ত শিল্পলোকের প্রতীক, প্রতীক অর্থে চিরায়ত শিল্পলোকের প্রতীক, চিরায়ত। চিরায়ত শিল্পলোক, চিরায়ত শিল্পলোকের প্রতীক। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক, বারেক বলতে একবার, জাস্ট একবার তুমি, বারেক ভিড়াও তরি, তরি বলতে নৌকা, ভিড়াও বলতে বারেকে থামাও নৌকা। কুল বলতে নদীর কিনারা, কুল বলতে নদীর কিনারা। বারেকে ভিড়াও তরি কুলেতে এসে, কবি সে মাঝিকে বলছেন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ তুমি কোন বিদেশে যাচ্ছ কিংবা তুমি কোন অপরিচিত স্থানে যাচ্ছ, তুমি একবার এই কুলে এসে তোমার নৌকা ভিড়াও, তুমি একবার জাস্ট তোমার এই নৌকা কুলে তীরে এসে ভিড়াও। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলে দেশে। কবিতা তাকে বলছে যেও যেটা যেতে চাও, অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যাও, যারে খুশি তারে দাও, তুমি যারে ইচ্ছে তারে দাও, শুধু তুমি নিয়ে যাও, কিন্তু তুমি শুধু একবার মানে নিয়ে যাও ক্ষণিক হেসে, অর্থাৎ একটুখানি এসে।
একটুখানি হেসে হচ্ছে তুমি নিয়ে যাও, কি নিয়ে যাও, আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ কৃষকের যে সোনার ধান, সোনার ধান বলতে কৃষকের শ্রেষ্ঠ ফসল, আর কবির হচ্ছে যে রচনা সম্ভার। রচনা, কবির রচনা সম্ভার, আর হচ্ছে যে কৃষকের কৃষকের শ্রেষ্ঠ ফসল। কৃষকের শ্রেষ্ঠ ফসল। কবিতাকে বলছে যে যেও যেটা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলে দেশে। অর্থাৎ তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যারা ইচ্ছা তারা দাও, কিন্তু তুমি শুধু কুলে এসে একবার আমার সোনার ধানগুলো নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে। তরণী পরে হচ্ছে নৌকার উপরে, নৌকার নৌকার উপরে, নৌকার উপরে, নৌকার উপরে। অর্থাৎ তুমি যত ইচ্ছা তত নৌকার উপরে নাও আমার এই ফসলগুলো, যত ইচ্ছা নাও। আর তারপর এখানে একটা কথা আছে, যেটা সাধারণত এই কবিতার মধ্যে জাস্ট এই শব্দ, এই যে দুইটা শব্দ আছে এগুলোই মাঝির। মানে এই কবিতার মধ্যে যতগুলো কথা বলা হয়েছে সবগুলো হয় কৃষক বলেছে নয় কবি বলেছে। এখানে পরের পৃষ্ঠা একটাই আছে, এই জিনিসটা, এই লাইনটা অনেকে বলে এই লাইনটা হচ্ছে যে যে মাঝি মাঝি বলেছে, কিন্তু বেশিরভাগ বিশ্লেষকদের মতে এই লাইনটিও সরি হ্যাঁ এই লাইনটিও কবি কিংবা কৃষকের লাইন। বেশিরভাগ বিশ্লেষকের মতে এটিও কবি কিংবা কৃষক লাইন। অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে পুরা কবিতায় শুধু একমাত্র এই দুটি শব্দ আছে, যেটি হচ্ছে মাঝি বলেছে। মাঝি কি বলেছে? আর আছে। কারণ যদি প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা, কিন্তু কবি প্রশ্নবোধক চিহ্ন দেননি। এখানে মাঝি জিজ্ঞাসা করতেছে যে আর আছে, তারপর কবি বলছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ আমি আমার যতগুলো সোনার ধান আছে কিংবা যতগুলো ফসল আছে সবগুলো আছে দিয়ে দিয়েছি। তারপর কবি আবার বলছেন এতকাল নদী কূলে যাহা লয়ে ছিল বলে। অর্থাৎ আমাদের মানে কবি কিংবা কৃষক, কৃষক হচ্ছে এতকাল নদী কূল থেকে যা যা ফসল নিয়েছে সবগুলো আছে তুলে দিয়েছেন। আর কৃষকের ক্ষেত্রে, কবির ক্ষেত্রে হচ্ছে যে এই একই জিনিসটা, কবি যত ধরনের রচনা লিখেছিলেন তিনি, সেটি উপন্যাস হোক, নাটক হোক, কবিতা হোক কিংবা গল্প হোক, সবই তিনি দিয়ে দিয়েছেন নৌকার উপরে। কিন্তু এটা যদি আরেকটা ভাবাত্মক দেখতে যায় তাহলে এটি অনেকটা এভাবে হয় যে আমাদের জীবন কিন্তু ভালো খারাপ মিলেই। অর্থাৎ একটি মানুষের জীবনে ভালো যেমন কিছু অর্জন আছে, তার কিছু খারাপ গুণও থাকতে পারে। অর্থাৎ এখানে হচ্ছে যে কৃষক কিংবা কবি তার যে ভালো খারাপ আছে সবই তিনি হচ্ছে নৌকার উপরে দিয়ে দিয়েছেন, সেটিও বুঝাচ্ছেন। পরের স্লাইডে যদি তারপর হচ্ছে সকলে দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে তো অর্থ হচ্ছে স্তরে স্তরে। এটি সম্ভবত আমাদের শব্দ অর্থ ছিল না, কিন্তু এটি হচ্ছে স্তরে স্তরে। থরে বিথরে তো হচ্ছে স্তরে, মানে সকলে দিলাম তুলে মানে আমার যা ছিল সবই আমি তোমারে স্তরে স্তরে তুলে দিছি, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ তুমি একটু দয়া করে, তুমি একটু দয়া করে এখন আমাকে নাও, তুমি একটু দয়া করে এখন আমাকে নৌকার উপর নাও, আমার যা সম্পদ ছিল আমি সব দিয়ে দিছি, এখন শুধু আমি বাকি আছি, এখন আমাকে নাও করুণা করে। তারপর এবার আবার কবি নিজে বলছেন ঠাই নাই ছোট সে তরি। অর্থাৎ তরিটা খুবই ছোট, মানে কিংবা সাইজ হচ্ছে যে তরির যে আয়তন সেটি হচ্ছে খুবই ছোট, সেখানে হচ্ছে ঠাই নাই আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কবি বলছেন কি, কবি কিংবা কৃষক যেভাবে আমরা পড়ি সেটি হচ্ছে ভাবার্থ অনুযায়ী হচ্ছে যে কবি, শব্দার্থ অনুযায়ী হচ্ছে যে কৃষক। যে সোনার ধান, এই সোনার ধানে হচ্ছে যে তরি হচ্ছে ভরে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে। অর্থাৎ শ্রাবণের আকাশ ঘিরে, শ্রাবণের আকাশ ঘিরে, শ্রাবণের আকাশ ঘিরে, শ্রাবণের আকাশ ঘিরে। আচ্ছা, শ্রাবণের আকাশ ঘিরে, ঘিরে তো এখানে লেখা আছে ঘন মেঘ ঘুরে ফিরে। অর্থাৎ এখনো প্রচুর মেঘ ঘুরে ফিরছে শূন্য নদীর তীরে। নদীর তীর কিন্তু এখন শূন্য, কারণ কৃষকের যে ফসল ছিল তিনি তা তুলে দিচ্ছেন, অথবা কবির যে
রচনা সম্ভার, কবি যে সৃষ্টি সম্ভার ছিল তিনি তাও তুলে দিয়েছেন। রহিনুপরী শূন্য নদীর তীরে পড়ে রয়েছে, রহিনুপরী তো পড়ে রয়েছে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখন এই শূন্য নদীর তীরে হচ্ছে কবি নিজে পড়ে রয়েছে, যা ছিল কবির কাছে যা ছিল কিংবা কৃষকের কাছে যা ছিল সবই হচ্ছে এই সোনার তরী নিয়ে গিয়েছে। এই সোনার তরী কবিতা নিয়ে একটি কথা আছে, এই কবিকে অনেকবার প্রশ্ন করা হয়েছে এই সোনার তরী কবিতার ব্যাখ্যা কি এরকম নাকি, অর্থাৎ এদের ভাবার্থ কি, যে একটি কবির মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে এদের ভাবার্থ কি কবি বুঝাচ্ছে নাকি, কিংবা মানুষের যে সৃষ্টিশীল মানুষ তাদের সৃষ্টি সম্ভার নিয়ে কি ব্যাখ্যা করা হচ্ছে নাকি, মানে কৃষকের আদলে এটি কি কবিকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনোই ক্লিয়ারলি এর উত্তর দেয়নি, তিনি প্রত্যেকবার বলেছেন আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা যা মনে করবেন তাই। এই কারণে এই কবিতার যে মর্ম কিংবা এই কবিতার যে আবেদন, সেই আবেদন কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। এখনো এই কবিতা নিয়ে অনেক গবেষণা হয়, এখনো এই কবিতা নিয়ে অনেক পরামর্শ হয়, এই কবিতা নিয়ে এখনো অনেক জায়গায় অনেক কথাবার্তা হয়। ঠিক আছে, আজকে আমাদের পড়া এতটুকুই। আজকে আমরা সোনার তরী কবিতা পুরোপুরি পড়লাম, আরেকদিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে পড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।